ইংলিশ ল্যাবের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এর লেকচার 2 নিয়ে আলোচনা করব। লেকচার 2-এ থাকছে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অর্থাৎ অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ কীভাবে করতে হবে সেটা আজকে দেখাবো। খুব সহজ ভাষায় বোঝাবো, তোমরা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে। তা আমি প্রথম নিয়মটা নিয়ে আলোচনা করি। যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স এভরিবডি, এভরিওয়ান, ওয়াল এই তিনটা যে কোনো একটা দিয়ে শুরু হয়, তাহলে ইন্টারোগেটিভ করার সময় এদের পরিবর্তে হু নিব। কী নিব? হু। তারপরে নিতে হবে ডু নট, ডাজ নট অথবা ডিড নট। এখন এখানে একটা বাক্য দেখতে পাচ্ছি আমরা, এভরিবডি উইশেস টু বি হ্যাপি। তো শিক্ষার্থী বন্ধুরা, অ্যাসার্টিভ সেন্টেন্সটা এভরিবডি দ্বারা শুরু আছে, তাহলে ইন্টারোগেটিভ করার সময় এভরিবডির পরিবর্তে নিব হু। এবং যেহেতু এভরিবডির পরে যে ভার্বটা আছে সেই ভার্বের সাথে এস বাই এস যুক্ত করা আছে, তাই হুয়ের পরে নিব হচ্ছে ডাজেন্ট। ডাজেন্ট নেওয়ার পরে এই ভার্বের সাথে আর এস থাকবে না, অর্থাৎ উইশ টু বি হ্যাপি। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স আছে এভরিবডি উইশেস টু বি হ্যাপি, আর ইন্টারোগেটিভ হবে হু ডাজেন্ট উইশ টু বি হ্যাপি। তবে বন্ধুরা, একটা কথা ভালো করে মনে রাখবে, সেন্টেন্সের শেষে অবশ্যই তোমাকে প্রশ্নবোধক দিতে হবে। 2 নম্বর নিয়ম, এখানেও এভরি আছে, কিন্তু এভরি প্লাস নাউন, এভরি প্লাস নাউন। তো এভরি প্লাস নাউন থাকলে এভরির পরিবর্তে আমরা দিব ইজ দেয়ার অ্যানি। এখানে কিন্তু হু হয়েছিল প্রথমে, কারণ এভরিবডি আর এভরি ওয়ান বাদে এভরি প্লাস নাউন থাকলে এর পরিবর্তে হবে ইজ দেয়ার অ্যানি। এরপরে এভরির পরের শব্দটা বসাবো, অর্থাৎ নাউনটা বসাবো, তারপরে হু, ডাজ নট এবং ডিড নট নিব। যেমন এখানে একটা এক্সাম্পল আছে, এভরি ম্যান উইশেস টু বি হ্যাপি। এর আগে এভরিবডি উইশেস টু বি হ্যাপি ছিল, যেহেতু এভরির সাথে বডি যুক্ত ছিল। কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, এখানে এভরির সাথে বডি যুক্ত নেই, এখানে এভরির সাথে ম্যান যুক্ত আছে, অর্থাৎ নাউন আছে। তাহলে এভরির পরিবর্তে আমরা নিব ইজ দেয়ার অ্যানি। এরপরে এভরির পরে নাউনটা বসবে, ম্যান বসেছে এখানে, তারপর নিয়ম অনুযায়ী আমরা বসাচ্ছি হু। এরপরে যেহেতু এর সাথে এস যুক্ত আছে, তা আমরা এখানে ডাজেন্ট নিব। যদি এর সাথে এস যুক্ত না থাকতো, অর্থাৎ পাস্ট টেন্স হতো, তাহলে আমরা এখানে হু ডিডেন্ট নিতাম। উইশেস টু বি হ্যাপি, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। 3 নম্বর নিয়মটা হচ্ছে, যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স নোবডি, নো ওয়ান, নান দিয়ে শুরু হয়, তাহলে ইন্টারোগেটিভ করার সময় নোবডি, নো ওয়ান, নান এর পরিবর্তে আমরা হু নিব। আমরা একটা এক্সাম্পল দেখেন এখানে, যে নোবডি কুড কাউন্ট মাই লাভ ফর ইউ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমার বাক্যটা প্রথমে শুরু করা আছে নোবডি দিয়ে, তাহলে এই নোবডির পরিবর্তন হবে হু, আদার্স কোনো ওয়ার্ডের পরিবর্তন নাই। তাহলে এখানে বুঝতে পারছি আমরা, নোবডি, নো ওয়ান, নান দিয়ে যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হয়, তাহলে ইন্টারোগেটিভ করার সময় এর পরিবর্তে আমরা নিব হু। 4 নম্বর নিয়ম, 4 নম্বর নিয়মটা পরীক্ষাতে সবচাইতে বেশি আসে, এটা খুব ভালো করে মনে রাখতে হবে। এখানে যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয়, তাহলে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে, আর যদি সেন্টেন্সটি নেগেটিভ হয়, অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। আমরা এখানে একটা এক্সাম্পল দেখব, হি ওয়াজ ভেরি জেন্টলি। এই সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটাকে আমরা করব কি, সর্বপ্রথমে আমরা হেল্পিং ভার্ব নিব। তো হেল্পিং ভার্ব কোনগুলো? ওয়াজ, তাহলে আমরা অজেন্ট, হি ভেরি জেন্টল। নিচে আরেকটা বাক্য দেখতে পাচ্ছি আমরা, হি ইজ নট এ গুড পারসন। এই বাক্যটা নেগেটিভ, তাহলে আমাকে অ্যাফার্মেটিভ নেগেটিভ করতে হবে, অর্থাৎ নট ইউজ করা যাবে না। তাহলে সাহায্যকারী ভার্ব হচ্ছে ইজ। ইজেন্ট হি এ গুড পারসন, ইজেন্ট হি এ গুড পারসন। তো শিক্ষার্থী বন্ধুরা, যদি সাহায্যকারী ভার্বটা না চিনে থাকো, আমার ভার্বের ক্লাসটা দেখে নেবে। আশা করি ভার্ব সম্পর্কে তোমাদের ক্লিয়ার ধারণা চলে আসবে। 5 নম্বর নিয়মটা হচ্ছে, যদি অক্সিলারি ভার্ব না থাকে, সেক্ষেত্রে প্রেজেন্ট ফর্ম হলে ডু বা ডন্ট, পাস্ট ফর্ম হলে ডিড বা ডিডেন্ট, এবং ভার্বের সাথে এস বা যুক্ত থাকলে ডাজ অথবা ডাজেন্ট। তো এখানে আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, হি প্লেস ফুটবল। হি প্লেস ফুটবল, এই বাক্যটা হচ্ছে অ্যাফার্মেটিভ বাক্য। তাহলে এখানে কিন্তু কোনো সাহায্যকারী ভার্ব নাই, কিন্তু ভার্বের সাথে এস বা এস যুক্ত আছে। তাহলে প্রথমে আমরা ডাজেন্ট কি নিলাম? ডাজেন্ট নিলাম। ডাজেন্ট নেওয়ার পরে বাকি যা আছে সেটা বসে যাবে। এখানে দেখতে পাচ্ছি দে ডিড নট প্লে ফুটবল, এখানে সাহায্যকারী ভার্ব দেওয়া আছে ডিড। এখন
যেহেতু নট লাগানো আছে, নট আর আমরা ইউজ করব না। উত্তরটা হবে ডিড দে প্লে ফুটবল ইয়েস্টারডে। 6 নম্বর নিয়মটা আমরা একটু খেয়াল করে দেখি। যদি কোনো সেন্টেন্সে নেভার এবং নাথিং থাকে, তাহলে নেভার থাকলে এভার হবে এবং নাথিং থাকলে অ্যানিথিং হবে। আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, আই নেভার ড্রিঙ্ক টি। তাহলে এখানে সাহায্যকারী ভার্ব নেই, আমরা ড্রিঙ্ক যেহেতু এস যুক্ত নাই, প্রেজেন্ট ফর্ম, তাহলে ডু আই, আর নেভারের পরিবর্তে আমরা নিয়েছি এভার, ড্রিঙ্ক টি। 7 নম্বর নিয়মটা হচ্ছে, যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বা অ্যাসার্টিভ সেন্টেন্সে ইট ডাজ নট ম্যাটার থাকে, তাহলে এই স্থানে আমরা হোয়াট দো ব্যবহার করব। কী ব্যবহার করব? হোয়াট দো ব্যবহার করব। যেমন আমরা এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি যে ইট ডাজ নট ম্যাটার ইফ ইউ ফেল ইন দ্য এক্সাম। এখন এই যে ইট ডাজ নট ম্যাটার আছে, এই ইট ডাজ নট ম্যাটারের পরিবর্তে হবে হোয়াট দো। কী হবে? হোয়াট দো হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অ্যাসার্টিভটি ইন্টারোগেটিভটা তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। ভিডিওটি বারবার দেখবে, আশা করি 2 থেকে 3 বার ভিডিওটা দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে এ পর্যন্ত। আগামী ক্লাসে অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি করার নিয়মটা দেখাবো লেকচার 3-তে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।